আচ্ছা, গণতন্ত্রের সবচেয়ে পাওয়ারফুল টুল কোনটা? বেশিরভাগ মানুষই হয়তো বলবেন নির্বাচন। কিন্তু ভাবুন তো, যদি এমন একটা সিস্টেম থাকত যেখানে দেশের বড় বড় সিদ্ধান্তগুলো জনগণ সরাসরি নিতে পারত। হ্যাঁ, আজ আমরা ঠিক এই জিনিসটা নিয়েই কথা বলবো, গণভোট। এটা ডিরেক্ট ডেমোক্রেসির এমন একটা রূপ যা একদিকে যেমন দারুণ শক্তিশালী, অন্যদিকে তেমনি মাঝে মাঝে বেশ বিতর্কিতও বটে। একবার চিন্তা করুন তো, এমন একটা অবস্থা যেখানে কোনো প্রধানমন্ত্রী চাইলেও 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, অথবা ইন্টারনেট ব্যবহার করাটা হবে আপনার একটা বেসিক রাইট বা মৌলিক অধিকার। এই ধরনের বিশাল সব পরিবর্তন যদি সরাসরি জনগণের ভোটে ঠিক করা হয়, তাহলে কেমন হবে? এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তো এই যে এত বড় বড় পরিবর্তনের কথা আমরা বলছি, সেটা করার প্রাতিষ্ঠানিক উপায়টা কি? সেটাই হলো গণভোট। একদম সহজ করে বললে এটা এমন একটা প্রসেস যেখানে দেশের সাধারণ নাগরিকরা একটা নির্দিষ্ট প্রশ্নের ওপর সরাসরি হ্যাঁ বা না ভোট দিয়ে তাদের মতামত জানায়। এখানে ব্যাজেটে কোনো প্রার্থী বা দলের নাম থাকে না। ধরুন, ব্যালেটে শুধু লেখা থাকবে আপনি কি প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের সীমাবদ্ধ করার পক্ষে, আর আপনার কাছে অপশন থাকবে শুধু হ্যাঁ অথবা না। এটাই হলো গণভোটের মূল আইডিয়া। আচ্ছা, তো এই গণভোট জিনিসটা আসলে কাজ করে কিভাবে? মানে একটা সাধারণ আইডিয়া থেকে এটা কিভাবে দেশের একটা আইন হয়ে ওঠে? চলুন সেই পুরো জার্নিটা একবার ধাপে ধাপে দেখে আসি। গণভোট কিন্তু সাধারণত দুই রকমের হয়। একটা হলো বাইন্ডিং বা বাধ্যতামূলক, মানে এর যে রেজাল্ট আসবে সরকারকে সেটা আইন হিসাবে পাস করতেই হবে। সাধারণত সংবিধানের মতো বড় কোনো পরিবর্তনে এই ধরনের গণভোট হয়। আর অন্যটা হলো অ্যাডভাইজারি বা পরামর্শমূলক। এটা অনেকটা সরকারের জন্য একটা বড়সড় জনমত জরিপের মতো। এর ফলাফল মানতে সরকার আইনত বাধ্য না, কিন্তু জনগণের ইচ্ছার এত বড় একটা প্রতিফলন কোনো সরকারই সহজে পাশ কাটিয়ে যেতে পারে না। একটা গণভোটের প্রসেসটা শুরু হয় একটা প্রস্তাব দিয়ে। এরপর সেই প্রস্তাবের পক্ষে আর বিপক্ষে প্রচারণার জন্য সময় দেওয়া হয়। আর এই সময়টা কিন্তু বেশ উত্তপ্ত হতে পারে, চারদিকে তুমুল বিতর্ক চলে। তারপর একটা নির্দিষ্ট দিনে ভোট হয়, আর ভোট গোনার কাজটা করে একটা স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা। কারণ ফলাফলের স্বচ্ছতা এখানে কিন্তু সবচেয়ে জরুরি। আর ফলাফল যদি বাধ্যতামূলক হয়, তাহলে তো সেটা আইন হিসেবে পাশ হয়েই যায়। এবার আসা যাক এই আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং আর হয়তো সবচেয়ে জটিল অংশে। গণতন্ত্রের এত পাওয়ারফুল একটা টুল কি ভুল হাতে পড়তে পারে? ইতিহাস কিন্তু বলছে হ্যাঁ, পারে। অনেক সময়ই স্বৈরাচারী শাসকরা তাদের ক্ষমতাকে জাস্টিফাই করার জন্য এই গণভোটকেই একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এই টাইমলাইনটা একবার দেখুন। ১৯৩৪ সালে ইটালির মুসোলিনি থেকে শুরু করে ১৯৩৬-এ জার্মানির হিটলার পর্যন্ত অনেক একনায়কই তাদের উল্টোপাল্টা সিদ্ধান্তকে জনগণের ইচ্ছা বলে চালানোর জন্য গণভোটের আয়োজন করেছেন। আর এই ট্রেন্ড থেকে কিন্তু বাংলাদেশও বাদ যায়নি। জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ দুজনই তাদের মিলিটারি রুলকে একটা লিগ্যাল চেহারা দেওয়ার জন্য গণভোটকে ব্যবহার করেছিলেন। ১৯৭৭ সালের গণভোটের রেজাল্টটা দেখুন, সত্যি অবিশ্বাস্য। সরকারি হিসাব অনুযায়ী ৯৮.৯% ভোটই পড়েছিল হ্যাঁর পক্ষে। সামরিক শাসনের আন্ডারে এত একপেশে একটা রেজাল্ট স্বাভাবিকভাবেই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্ন তোলে। সমালোচকরা বলেন এর আসল উদ্দেশ্যই ছিল একটা অগণতান্ত্রিক শাসনকে গণতন্ত্রের একটা মুখোশ পরানো। মানে ব্যাপারটা অনেকটা নেকড়ে বাঘের মেষের চামড়া পরার মতো। জনগণের নামেই তাদের মতামত নেওয়ার একটা নাটক করে স্বৈরশাসকরা নিজেদের এজেন্ডাগুলো পাস করিয়ে নেয়। এক কথায় জনগণের নাম ব্যবহার করেই জনগণের অধিকার কেড়ে নেওয়ার একটা চালাকি। অতীতে গণভোটের এমন বাজে ব্যবহারের পর বাংলাদেশ আজ আবার একটা নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। ২০২৪-এর ছাত্র জনতার আন্দোলনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা দেশকে আবার গণতন্ত্রের ট্র্যাকে ফেরানোর চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতেই প্রস্তাবিত গণভোটকে একটা নতুন গণতান্ত্রিক শুরুর সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হল, বাংলাদেশকে অতীতের ভুল থেকে শিখে এবার ঠিক পথে চলতে পারবে? এই নতুন যে ক্যাম্পেইনটা চলছে, জুলাই জাতীয় সনদ, তাদের একটা কথা কিন্তু দারুণ। তারা বলছে ইতিহাস অপরিবর্তনীয় কোনো বিষয় নয়, এটি মানুষের ইচ্ছা শক্তির দ্বারাই পরিবর্তিত হয়। এ কথাটা যেন একদম বর্তমান বাংলাদেশের পরিস্থিতির কথাই বলছে, যেখানে জনগণ তাদের ভবিষ্যৎকে নতুন করে গড়ার একটা সুযোগ পেয়েছে। তো এই জুলাই জাতীয় সনদে কি কি প্রস্তাব করা হয়েছে? বেশ কিছু যুগান্তকারী সংস্কারের কথা কিন্তু এখানে আছে। যেমন ধরুন, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে ফিক্সড করে দেওয়া, যাতে ক্ষমতার অপব্যবহার আটকানো যায়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিষিদ্ধ করা, যেটা মানবাধিকারের একটা অনেক বড় দাবি।
এছাড়াও ক্ষমতার ভারসাম্য আনতে সংসদে একটা আপার হাউস বা উচ্চ কক্ষ তৈরি করা আর ইন্টারনেট ব্যবহারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো জরুরি প্রস্তাবও রয়েছে। যদিও প্রায় সব বড় দলই এই সংস্কারগুলোর দরকার আছে বলে মনে করে, কিন্তু একটা জায়গায় এসে একটা বড় মতপার্থক্য তৈরি হয়েছে, আর সেটা হলো টাইমিং। বিএনপি চায় এটা সাধারণ নির্বাচনের দিনেই হোক, আবার জামাতে ইসলামী বলছে নির্বাচনের আগেই গণভোট করতে। এই মতবিরোধটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, কারণ একটা ভালো উদ্যোগও যদি ঠিক সময় না হয় তাহলে কিন্তু তার কার্যকারিতা কমে যেতে পারে। তাহলে সবকিছু মিলিয়ে আমরা আবার সেই মূল প্রশ্নটাতে ফিরে আসি, গণভোট আসলে গণতন্ত্রকে শক্তিশালী করে নাকি দুর্বল করে ফেলে? চলুন এর ভালোমন্দ দিকগুলো আর একবার পরিষ্কার করে দেখে নিই। গণভোটের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এটা সাধারণ মানুষকে সরাসরি কথা বলার সুযোগ দেয়, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করে। আর সংবিধানের মতো বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে জনগণের মতামত নিয়ে নিলে সেই পরিবর্তনটাকে নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকে না। কিন্তু মুদ্রা তো আরেকটা পিঠও আছে, তাই না? এর ঝুঁকিগুলোও কিন্তু কম না। অনেক জটিল বিষয়কে এখানে একটা সহজ হ্যাঁ বা না প্রশ্নে নিয়ে আসা হয়। এতে পপুলিজম বা জনতুষ্টিবাদের সুযোগ তৈরি হয়। মানে নেতারা জটিল বিষয়কে সহজভাবে দেখিয়ে আবেগের মাধ্যমে ভোট নেওয়ার চেষ্টা করেন। আরেকটা বড় রিস্ক হল সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার, যেখানে বেশিরভাগ মানুষ হয়তো এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল যা দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার কেড়ে নেয়। যে কোনো গণভোটের সাকসেস কিন্তু নির্ভর করে আয়োজকদের ওপর মানুষের আস্থার ওপর। আর এই দিক থেকে দেখলে একটা পজিটিভ সাইন কিন্তু আছে। 2025 সালের সেপ্টেম্বরের একটা জরিপে দেখা গেছে বাংলাদেশের 70% মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকার একটা ফেয়ার ইলেকশন আয়োজন করতে পারবে। এই বিশ্বাসটা খুবই জরুরি, কারণ মানুষ যদি আয়োজকদেরই বিশ্বাস না করে তাহলে তো পুরো প্রসেসটাই অর্থহীন হয়ে যায়। তাহলে শেষ কথা কি, প্রত্যক্ষ ভোট কি গণতন্ত্রের সবচেয়ে খাঁটি রূপ, নাকি এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা? এর উত্তরটা হয়তো নির্ভর করে দেশের পরিস্থিতি, মানুষের রাজনৈতিক সচেতনতা আর প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতার উপর। এটা অনেকটা একটা দুই দিকে ধারওয়ালা তলোয়ারের মতো। ঠিকভাবে ব্যবহার করলে গণতন্ত্রকে আরও মজবুত করতে পারে, আবার ভুল ব্যবহারে মারাত্মক ক্ষতিও করে দিতে পারে।